My dear students, good afternoon. How are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Students, perhaps you are at home now. You are passing your time in reading and writing, and sometimes you are enjoying doing another thing. Students, you know that now is the time of COVID-19, and our government has declared us to take online class. We follow government orders and we take online class. We all teachers take online class every day without Friday. Dear students, you want to be expert in English in future, and you know that English is an international language. Without knowing good English, you cannot be perfect in future. You cannot get a good job in future. If you want to go abroad, you must speak their English. If you want to get a high official job, you must learn English. So you can, without English, you will not be expert in future. You will not get a good job. If you want to get a good job in a airport, you must learn English. You must follow English. You must acquire English. You must have good command over English. You must have fluency over English. You know that English is very important for us, or to live in our country or go abroad. So I want to discuss now one item of percentage now. Okay, students? Dear students, you know that parts of speech is the main parts of grammar. So at first we should learn parts of speech. Some days ago I discussed kinds of noun. Now I would like to discuss verb. প্রিয় ছাত্রছাত্রী, হোয়াইট বোর্ডের দিকে তাকাও। আমি আজকে আলোচনা করব ভার্ব নিয়ে। ভার্বকে বলা হয় সেন্টেন্সের প্রাণ, সোল অফ এ সেন্টেন্স। বাক্যের প্রাণ বলা হয়। আমি অনার্সের ছাত্রকে পড়িয়ে দেখেছি, ইন্টারমিডিয়েটের অনেক ছাত্রকে পড়িয়ে দেখেছি এবং জিজ্ঞেস করেছি, 6 to 10 অনেক ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করেছি তারা ভার্ব ভালো করে বুঝে কিনা। অনেক ছাত্র, শতকরা বর্তমান প্রজন্মে 50% ছাত্রই সঠিকভাবে ভার্ব চিনে না। ভার্ব যদি না চিনে, তার পক্ষে কখনো সুন্দরভাবে ইংরেজি জানা সম্ভব নয়। সুতরাং আজকে আমি ইনশাআল্লাহ পানির মতো সহজ করে ভার্ব পড়াবো। প্রিয় ছাত্রছাত্রী, লোক অ্যাট দি হোয়াইট বোর্ড। দেখেছি ভার্ব, VARB ভার্ব। ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভার্ব? ভার্বের সংজ্ঞা হচ্ছে ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ক। ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ক। কোনো কিছুর কাজ করার নামই হচ্ছে ভার্ব, ক্রিয়া। ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না, আমরা জানি। ভার্ব প্রথম তো দু প্রকার, 1 নম্বর ফাইনিট ভার্ব এবং 2 নম্বর নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বের বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া, আর নন ফাইনিট ভার্বের বাংলা হচ্ছে অকর্মক ক্রিয়া। অর্থাৎ ফাইনিট ভার্ব বাক্যের অর্থকে সমাপ্ত করতে পারে, আর নন ফাইনিট ভার্ব বাক্যের অর্থকে সমাপ্ত করতে পারে না। ফাইনিট ভার্ব কাকে বলে? যে ভার্ব সেন্টেন্সের অর্থকে সমাপ্ত করতে পারে এবং যে ভার্বের রূপ টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তন হয়ে থাকে যার রূপে, তাকে ফাইনিট ভার্ব বলে। তাহলে কি
ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব সেন্টেন্সের অর্থকে সমাপ্ত করতে পারে এবং যার রূপ টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। আমি উদাহরণ দিলাম, যেমন আমি যদি বলি আই ইট রাইস, এখানে আই ইট, যেমন আই ওয়ান্ট টু ইট রাইস, এখানে ওয়ান্ট হচ্ছে ফাইনাইট ভার্ব, আবার হি ওয়ান্টস টু ইট রাইস, এখানে ওয়ান্টস হচ্ছে ফাইনাইট ভার্ব, হি ওয়ান্টেড টু ইট রাইস, এখানে ওয়ান্টেড হচ্ছে ফাইনাইট ভার্ব। এখানে আমরা দেখলাম যে টেন্স ও পার্সন অনুসারে ওয়ান্ট, ওয়ান্টস, ওয়ান্টেড এইভাবে ভার্বটা পরিবর্তন হলো, তাই এখানে ওয়ান্ট ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়াই সেন্টেন্সের অর্থকে সমাপ্ত করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। আবার সংজ্ঞা শুনো, যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়াই সেন্টেন্সের অর্থকে সমাপ্ত করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। প্রিন্সিপাল, যেমন আমি যদি বলি আই ইট রাইস, ইট হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। আই গো টু স্কুল, এখানে গোটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্ব বাক্যের অর্থকে সমাপ্ত করার জন্য অবজেক্ট গ্রহণ করে বা ঘটতে পারে, গ্রহণ করে বা গ্রহণ করতে পারে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন আই ইট রাইস, হি ইটস রাইস, দে ইট রাইস ইত্যাদি। এখানে ইটটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ এরপরে রাইস অবজেক্ট আছে। আমরা গত ক্লাসে ডিসকাশন করেছিলাম অবজেক্ট কি। অবজেক্ট হচ্ছে কর্ম ক্রিয়া যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে অবজেক্ট বলা হয়। এখানে রাইসকে সম্পাদন করে, রাইসের উপর আশ্রিত হয়ে ক্রিয়া সম্পন্ন করতেছে কর্তা, এই জন্য রাইস হলো অবজেক্ট। আমরা আবার প্রশ্ন করে অবজেক্ট পেতে পারি, কি বা কাকে দ্বারা প্রশ্ন, ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে, সেটাই অবজেক্ট। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে যদি প্রশ্ন করি আমি কি খাই, ভাত, তাহলে এটা ভাত হলো রাইস, রাইস হলো অবজেক্ট। আই সি হিম, আমি তারে দেখি, কাকে দেখি, তাকে, হিম তাকে, এটাও অবজেক্ট। আই সি হিম এর হিমটা হচ্ছে অবজেক্ট। কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা কিন্তু অবজেক্ট। আর ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্ব সেন্টেন্সের অর্থকে সমাপ্ত করার জন্য অবজেক্ট গ্রহণ করে না বা করতে পারে না। আমি যেটা বলতেছিলাম ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হলো, সংজ্ঞাটাও বলেছিলাম, যে ভার্ব সেন্টেন্সের অর্থকে সমাপ্ত করার জন্য অবজেক্ট গ্রহণ করে না বা করতে পারে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। উদাহরণস্বরূপ আই গো টু স্কুল, আই গো টু স্কুল যদি বলি, এই গো ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, টু স্কুল এটা অবজেক্ট নয়। এরকম হি ওয়ার্কস, সে হাঁটে, এই ওয়ার্কস হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আই স্লিপ, আমি ঘুমাই, এখানে স্লিপটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ফিনিট ভার্বের প্রকার আমরা প্রিন্সিপাল ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ আলোচনা করলাম। এবার আলোচনা করব অক্সিলারি ভার্ব। এ ইউ এক্স আই এল আই এ আর ওয়াই। অক্সিলারি ভার্বের বাংলা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। সংজ্ঞাটা কি? সংজ্ঞা হচ্ছে যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে থাকে, তার কর্ম সম্পাদনে সহায়তা করে থাকে, তার কার্য অর্থাৎ যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে তার কার্য সম্পাদনে সহায়তা করে থাকে তাকে অক্সিলারি ভার্ব বলে। প্রিন্সিপাল ভার্বের ক্ষমতা অক্সিলারি ভার্বের অর্থ ছাড়াও চলতে পারে, কিন্তু অক্সিলারি ভার্বের ধর্ম হলো প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে থাকে, বিভিন্ন টেন্স গঠনে সাহায্য করে থাকে, বিভিন্ন টেন্স এবং টেন্স গঠনে সাহায্য করে থাকে প্রিন্সিপাল ভার্বকে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে প্রথম দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। অক্সিলারি ভার্ব কয় প্রকার? দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে আবার তিন প্রকার, ডো ভার্ব, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। এখন যদি প্রশ্ন করি ডু ভার্বগুলো কি কি, উত্তর হবে ডু, ডাজ, ডিড।
ডু ভার্বগুলি হলো ডু, ডাচ, ডিড। অনেকে বলে থাকেন ডান সহ, ডুইং সহ, ডান ডুইং। বি ভার্বগুলো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি। অনেকে আরো সংযুক্তি করেন বিন, বিইং, বিন, বিইং। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। অনেকে সংযুক্তি করেন হ্যাভিং। হ্যাভ ভার্বগুলি হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ছাত্রছাত্রী, প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের অবশ্যই অক্সিলারি ভার্বগুলি চিনে নিতে হবে। অক্সিলারির ধর্ম হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করা, কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হওয়া। যেমন আমি যদি বলি আই এম ইটিং রাইস, এখানে এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কিন্তু যদি বলি আই এম এ টিচার, এখানে এমটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের কাজ করতেছে। এখানে প্রিন্সিপাল ভার্ব নাই, এমটাই প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে করছে। এই জন্য আই এম এ টিচার, এই ক্ষেত্রে এমটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তারপরে যেটা বলতেছিলাম, ফিনিট ভার্ব দুই প্রকার। আমরা ফিনিট ভার্ব প্রকারভেদ আলোচনা ইতিমধ্যে শেষ করলাম। এবার যাব নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব মানে অকর্ম ক্রিয়া, যার কর্ম নেই। ফিনিট ভার্ব সকর্ম ক্রিয়া, নন ফিনিট অকর্ম ক্রিয়া। ও না, সরি, ফিনিট হচ্ছে সমাপিকা ক্রিয়া আর নন ফিনিট হচ্ছে অসমাপিকা ক্রিয়া। নন ফিনিট হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া তার অর্থকে, সেন্টেন্সের অর্থকে সমাপ্ত করতে পারে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। আচ্ছা, অসমাপিকা ক্রিয়া মানে নন ফিনিট ভার্ব হচ্ছে তিন প্রকার: পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ। পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করলে তা যদি একসাথে ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। যেমন আই সি এ বার্কিং ডগ, আমি একটা ঘেউ ঘেউ কুকুর দেখতেছি। এখানে বার্কিং, বার্কিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি করছি, এরপর নাউন আছে, সুতরাং এই বার্কিং শব্দটা হচ্ছে পার্টিসিপল। সাধারণত পার্টিসিপলের পরে নাউন উল্লেখ থাকে। জিরান, জিরান কাকে বলে? ভার্বের সাথে আইএনজি যোগ করলে তা যদি একসাথে ভার্ব ও নাউনের কাজ করে তাকে জিরান বলে। যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিং শব্দটা ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, কিন্তু এটা ভার্ব ও নাউনের কাজ করতেছে। এখানে ওয়াকিংটা হচ্ছে জিরান, কারণ নাউনের ধর্ম হচ্ছে সাবজেক্ট হিসেবে বসা, এখানে অবজেক্ট হিসেবে বসতে পারে। এখানে ওয়াকিং শব্দটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে। এই জন্য যেহেতু সাবজেক্ট নাউন বা প্রোনাউন থাকে, এই জন্য আমরা বলতে পারি ভার্বের সাথে আইএনজি যোগ করলে যখন তা ভার্ব ও নাউনের কাজ করে, ভার্ব ও নাউনের কাজ করে, তখন তাকে জিরান বলে। এটা নাউনের কাজ করতে, অর্থাৎ নাউন যেমন ইজ ভার্বের সাবজেক্ট হয়, ওয়াকিংটাও ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে। মূল বাক্য, পুরো বাক্য হচ্ছে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। 3 নম্বরে আসি আমরা ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ কথার অর্থ হচ্ছে যে টু প্লাস ভার্বকে সাধারণত আমরা ইনফিনিটিভ বলে থাকি, টু প্লাস ভার্ব সে। যেমন টু ওয়াক ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। আমরা যেখানে আমরা কি করলাম, ভার্বের পূর্বে টু দিলাম, বা টু প্লাস ভার্ব, এই দুটা বেল হলো ইনফিনিট। টু প্লাস ভার্ব ইনফিনিট। ইনফিনিট বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার শেষেও বসতে পারে। যেমন টু ওয়াক ইজ গুড ফর হেলথ, আই লাইক টু ওয়াক। আবার যদি বলি আই লাইক টু ওয়াক, টু ওয়াক হচ্ছে এখানে ইনফিনিটিভ। তাই আমার ছাত্রছাত্রী, প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভার্ব সম্পর্কে সম্যক ধারণা পেয়েছ। ভার্বটা অবশ্যই করবে ভালো করে না পড়লে কিন্তু গ্রামারে এক্সপার্ট হতে পারবা না। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, ভার্ব এত দরকার যে তুমি একটা বিল্ডিং তৈরি করবে, বিশাল বড় বিল্ডিং, 5 তলা, 10 তলা, 20 তলা একটা বিল্ডিং তৈরি করবে। এই বিল্ডিং তৈরি করতে গেলে যেমন তোমার বালু লাগবে ভালো, সিমেন্ট লাগবে ভালো, রড লাগবে ভালো, এটা হচ্ছে পার্টিসিপিট ভার্ব। তুমি যদি ভার্ব ভালো করে না চিনো তাহলে সেন্টেন্স ভালো হবে না। তুমি যদি বালু, ইট, সিমেন্ট না চিনো, যেমন তোমার বিল্ডিং ভালো হবে না। তো ভার্বটা এত দরকার। এই জন্য বলা হয় ভার্ব ইজ দ্য সোল অফ সেন্টেন্স। ভার্ব ইজ দ্য সোল অফ সেন্টেন্স। সেন্টেন্সের প্রাণ হচ্ছে ভার্ব। সুতরাং প্রিয় ছাত্রছাত্রী, তোমরা অবশ্যই ভার্বটা পড়ে নিবে। আমি অন্যান্য প্রকারভেদ আলোচনা করব। আর অনেকে আসো যেটা গুরুত্ব দাও না, পার্টিসিপিট, এটা কিন্তু একদম নেহায়েত ভুল।
তোমার নাউনের প্রকারভেদ, গাউনের সংজ্ঞা প্রকারভেদ, প্রোনাউনের সংজ্ঞা প্রকারভেদ, অ্যাডজেক্টিভের সংজ্ঞা এবং প্রকারভেদ, ভার্বের সংজ্ঞা প্রকারভেদ, অ্যাডভার্বের সংজ্ঞা প্রকারভেদ, প্রিপোজিশনের সংজ্ঞা প্রকারভেদ, কনজাংশনের সংজ্ঞা প্রকারভেদ এবং তুমি ইন্টারজেক্টের সংজ্ঞা প্রকারভেদ শিখতে হবে। তবে বিশেষ করে তোমার নাউনের প্রকারভেদ, ভার্বের প্রকারভেদ, তারপরে কনজাংশন প্রকারভেদ অবশ্যই তোমাকে শিখতে হবে, তাহলে তুমি ভালো ইংরেজি এতে দক্ষ হবে না। তাই সুতরাং আশা রাখি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করবে, আর যদি বুঝতে বাকি থাকে তাহলে কমেন্টস করে জানাবে। তোমরা ইংলিশ উত্তর ভালো হও। আই হোপ ইউর ব্রাইট ফিউচার। I think you will be very experienced in English grammar, and you should have fluency in English. For I think you will be very expert in future. প্রিয় সুতরাং এখানে আমার ক্লাস করছে, এখানে আমি আমার ক্লাস সমাপ্ত করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।